জোট রাজনীতির ভালো মন্দ। প্রফেসর ডক্টর মখদুম মুলক মাশরাফি। জোট রাজনীতি আর ভোট রাজনীতি প্রায় সমার্থক। নির্বাচনের আশায় আর আন্দোলনকে ঘিরে জোট হয়। পছন্দ অপছন্দের প্রসঙ্গ চাপা রেখে একটি তাৎক্ষণিক শক্ত বাঁধনে নিজেদের আটকাবার জন্য জোট হয়। এতে আদর্শ বিষয়ক আপোষ হয়। পারস্পরিক শত্রুতার বিষয়টা স্বেচ্ছা প্রণোদিতভাবে চেপে রাখা হয়, যদিও ভোলা হয় না। ভোলা হয় না অর্থ নতুন প্রেক্ষিতে তা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। শুধু যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে তাই নয়, প্রবল ও সাংঘর্ষিকভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। জোটে তাই রাজনীতির স্বার্থ বিষয়টি মূলত প্রাধান্য পায়। রাজনীতির মূল উপাদান এখানে অস্বীকৃত হয়। জোট রাজনীতি প্রমাণ রাখে যে গণতন্ত্র বিকশিত হচ্ছে না। রাজনৈতিক দলগুলি রাজনৈতিক দল হিসেবে চরিতার্থ নয় এবং নেতৃত্ব ও গণমানুষের সম্পর্ক গণতন্ত্রের উপযোগী ঘনিষ্ঠতায় উপস্থিত নেই। এটি আরও প্রমাণ করে যে নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলি আত্মবিশ্বাসী নয়। অন্য কথায় বলা যায়, গণসমর্থনে আস্থাশীল নয়। গণমানুষের গণতান্ত্রিক মানসিকতার নির্মাণ এবং সেই মানসিকতার ভেতরে রাজনৈতিক দল হিসেবে নিজেদের আদর্শের চাষবাস যথাযথভাবে করা হয়ে ওঠেনি। অন্য কথায় বললে বলা যায়, শেষ বিশ্লেষণে এটি একটি রাজনৈতিক দেউলিয়াপনা এবং তা আদর্শিক ও প্রায়োগিক উভয় ক্ষেত্রেই। জোট রাজনীতির প্রয়োজনকে ছাড়িয়ে যেতে পারাই গণতান্ত্রিক রাজনীতির একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে যেমন মেধার প্রয়োজন, তেমনি প্রয়োজন মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তৎপরতা। একটি নিরবচ্ছিন্ন সাংগঠনিক তৎপরতা ছাড়া গণতান্ত্রিক রাজনীতির ধারায় দলের এবং নেতৃত্বের গণভিত্তি গড়ে ওঠে না। তখন বিরোধীদের সাথে বন্ধুত্বের অভিনয় করতে হয়, শত্রুদের সাথে অভিনয় করতে হয়। রাজনীতি তখন নিছক অভিনয়ের বিষয় হয়ে ওঠে, বিশ্বাসের বিষয় হয়ে থাকে না। তখন ছলনা ও কৌশল সর্বস্বতা রাজনীতিকে বিকৃত করে, আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ে সমাজ বলয়ে। সমাজ বলয়ে এক্ষেত্রে একটি অপসাংস্কৃতিক প্রভাব পড়ে। রাজনীতি যেহেতু রাষ্ট্রে একটি প্রধান নিরূপক শক্তি, তার প্রভাব সহজেই সমাজ বলয়কে প্রভাবিত করে। এ প্রভাব এতই গভীর ও সুদূর প্রসারী যে সমাজ বলয় তার নেতিবাচকতা ও অবক্ষয়কে পাশ কাটাতে পারে না। একই কারণে জোট রাজনীতির দেশে আপেক্ষিক নৈরাজ্য অবধারিত হয়ে ওঠে। জোট রাজনীতি সাংগঠনিক ব্যর্থতার একটি নগ্ন প্রকাশ। এটি ক্ষমতা বিষয়ক একটি আত্মপ্রবঞ্চনাকর তৎপরতা। এটি থেকে মুক্তি গণতান্ত্রিক মুক্তির একটি অন্যতম পথ। আপেক্ষিক নৈরাজ্যের দেশে কোথাও শৃঙ্খলা ধরে রাখা যায় না, আইনের শাসনকে নিরাপদ রাখা যায় না। কারণ যে মানুষ আইনের শাসনকে রূপ দেবে সমাজ বলয়ের অপসাংস্কৃতিক কারণে, সে নষ্ট হয়ে গেছে। প্রশাসনে, বাজারে, মাঠে, ঘাটে, যেখানে জীবন ছড়িয়ে রয়েছে এবং জীবনের আদান প্রদান সচল রয়েছে, সেখানে ওই নষ্ট বিকৃত ব্যক্তি তার নৈরাজ্যিক আচরণ চালিয়ে চলেছে। কোনো মানুষের কাছে নিরাপদ থাকছে না। তার ধ্বংসাত্মক অভিনয় আচরণ সর্বত্র জীবনকে গ্রাস করছে। একদিক থেকে এ এক ধরনের আত্মহনন,
কারণ প্রত্যেকেই একই কাজ করছে আর ভাবছে না যে একই ব্যাপার তার ক্ষেত্রেও ঘটছে। আবার একই ব্যক্তি ক্ষুব্ধতা প্রকাশ করছে যে চারিদিকে নৈরাজ্য চলছে, অন্যায় ও অভিনয় চলছে। আজকের বাংলাদেশের সর্বত্র ব্যক্তি মানুষ তাদের নিজস্ব আড্ডার ক্ষেত্রে একই বিষয় আলোচনা করে চলেছে। এর সমাধান সাধারণ মানুষ চিহ্নিত করতে পারছে না। তারা শুধু অসহায় বোধ করছে। যেখানে তারা বাধ্যতার বেড়াজালে আটকে যাচ্ছে, সেখানে তারা আপোষ করছে, নিজের ইচ্ছা ও সামর্থ্যের বিরুদ্ধে ঘুষ দিচ্ছে, প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের কাছে অস্বাভাবিক এবং পরাজিতভাবে নত হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য যেমন লজ্জার তেমনি ভয়াবহ। বাংলাদেশে প্রায় সব সরকারি প্রতিষ্ঠান আজ এক ধরনের সামন্তবাদী আধিপত্যের চর্চা করছে। এই কৃষি অর্থনীতির দেশে কৃষকরাই অর্থনীতির ভূমিকার কার্যরত, তারাই আজ এই নিগ্রহের প্রধান শিকার। রাজনৈতিক নেতৃত্বই তাদের মূল অভিভাবক হওয়ার কথা, কিন্তু উপরোক্ত কারণে তারা অভিভাবকহীন হয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশে 30 ও 31 ধারার মামলা হয়েছে দেশের সর্বত্র। 30 ও 31 ধারার মামলাগুলো ভূমির মালিকানা বিষয়ক মামলা। অনেক সময় কিছু ক্ষমতা প্রবণ, পুঁজি প্রবল লোকজন দুর্বল ও অজ্ঞ কৃষকদের জমি দখল করে নানা কায়দায় নিজ নামে রেকর্ডভুক্ত করে। একে ক্ষেত্রে সুরাহা ও সুবিচারের জন্যে 30 ধারা ও 31 ধারা মামলা করবার রেওয়াজ আছে। এটি ব্রিটিশ আমল থেকেই প্রচলিত। এর মাধ্যমে সরকারের মাধ্যমে ভূমি মালিকরা মালিকানার নিরাপত্তা পেত। কিন্তু রাজনীতির বর্তমান অবস্থা এবং তার ফলশ্রুতিগত সামাজিক ও প্রাতিষ্ঠানিক অপসংস্কৃতির কারণে কৃষকেরা ভূমির মালিকদের নিরাপত্তা পাচ্ছে না। এর উপরে মরার উপর খাড়ার ঘা পড়ছে তাদের উপর। প্রতিটি মামলার জন্যে সরকারি ফি এর বাইরে নেওয়া হচ্ছে কেস প্রতি 500 থেকে 5,000 টাকা। ওই টাকা না দেওয়া হলে কেস নানা যুক্তি দেখিয়ে নেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রায় সব ক্ষেত্রে টাকার স্বেচ্ছাচারী গোলাম হয়ে উঠেছে। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনোত্তর কালে অপসাংস্কৃতিক আরও একটি বিষয় ঘটছে, ভূমি বিষয়ক পুঁজি দুর্নীতি। ভূমিদস্যুরা ভূমি দখল করে পুঁজি দুর্নীতির মাধ্যমে আপত্তি অফিসারদের কিনে ফেলছে। ওই আপত্তি অফিসাররা পুঁজি দিয়ে কেনা হয়ে মিথ্যা রায় দিচ্ছে। শুধু তাই নয়, ক্ষেত্র বিশেষে 30 ও 31 ধারার মামলা নেওয়া হচ্ছে না। সেই জমিদারি যুগের অত্যাচার নতুন করে শুরু হয়েছে, যা থেকে জমিদারি উচ্ছেদের মাধ্যমে শেরেবাংলায় কে ফজলুল হক এদেশের কৃষক তথা এ জাতিকে বাঁচিয়েছিলেন। রাজনীতি গণতান্ত্রিক শুদ্ধতা অর্জন না করা পর্যন্ত এর বিরোধী বাস্তব রচনা অসম্ভব। এটি দুর্নীতি, গণ অসহায়ত্ব ও প্রাতিষ্ঠানিক বিকৃতির একটি উদাহরণ মাত্র, যা এদেশের প্রধান অর্থনৈতিক উৎপাদক কৃষককুলের অসহায়ত্বকে নগ্নভাবে প্রকাশিত করেছে। দেশের সব প্রতিষ্ঠান এই একই যন্ত্রণা ও প্রবঞ্চনার শিকার। জোট রাজনীতি থেকে তাই আমাদের মুক্ত হওয়ার সময় এসেছে। আমাদের স্বাধীনতা অর্জনের আনুষ্ঠানিক অর্জনের তুলনায় মুক্তির যথার্থ অর্জন অত্যন্ত অপ্রতুল। একথা মনে রেখে আমাদের অভিজ্ঞান ও নিষ্ঠাকে এই যুক্তির জন্য নিবেদিত করতে হবে। অন্যথায় বিশ্বময় আমাদের স্বাধীনতার গল্প নিছক হাসির গল্প হয়ে উঠবে। শেষ।